আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী, ডিসকভারি অফ কয়েন্স ফেসবুক পেজ থেকে বলছি। সাথে এই নামে আমার আমার মেয়ের একটি ইউটিউব চ্যানেল আছে, ডিসকভারি অফ কয়েন্স। যাই হোক, আমি লাইভে আসলাম বিশেষ অন্য একটা কারণে। জাস্ট আমি কিছু বাংলাদেশি কয়েন নিয়ে আলাপ করব বলতে জাস্ট আমার ইচ্ছা হলো আমার নিজে থেকে একটু কথা বলার জন্য। এই জন্য আপনারা অনেক সময় দেখবেন আমি কাউকে হার্ড করে এই কথাগুলো বলবো না যে কেউ দুঃখ পাবে। আমি আমার নিজের মতামতটা জাস্ট ব্যাখ্যা করব। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি বাংলাদেশি কিছু কয়েন। এটা জাস্ট আমার এক্সট্রা কিছু কয়েন অ্যালবাম, এরকম আরও একটা দুটো সেট আছে। এগুলো নিয়ে একটু আলাপ করব, এগুলোর মূল্য সম্বন্ধে। কারণ অনেক সময় বিভিন্ন যেসব ভালো গ্রুপ আছে আমি মেনশন করব না, সেগুলো কেমন দাম সেটা আমরা সবাই বুঝি, যারা ভালো কালেক্টর তারা বুঝি। কারণ এইসব আজে বাজে ওই ধরনের আজে বাজে বলতে কয়েনের দাম নিয়ে তারা কোনো আজে বাজে পোস্ট করে না, বা বেশি দাম নিয়ে পোস্ট করে না। মানে একটা কয়েনের অতিরিক্ত দাম হওয়া উচিত না, তাতে যারা ছোট কালেক্টর বা নতুন তারা কিনবে কিভাবে, বা তারা কালেকশন করবে কিভাবে। কিছু সিনিয়র বা জুনিয়র বলেন, এটা তাদের ব্যাপার। অ্যাকচুয়ালি কয়েনের মূল্যটা আপেক্ষিক, এটার কোনো মূল্য নাই। আমি এখানে এক পয়সা দেখাচ্ছি, এক পয়সাকে আমি এক পয়সার দাম কত 1974 সালে। মনে করেন এই এক পয়সাটা এটা আপেক্ষিক, এই জন্য আমার ইচ্ছা হচ্ছে আমি মূল্য চাইলাম। এটাকে এখন আমি 1000 টাকাও চাইতে পারি। হয়তো আমাকে কমেন্টস করবে আমি পাগল, বা হাসি রিয়েক্ট দেবে, বা দাম জেনে আসুন অনেকে সুন্দরভাবে বলবে আগে দাম জেনে তারপর মূল্য ফেসবুকে পোস্ট করুন। এগুলো বলতেই পারে। এতে আমি মনে করি যে এতে রাগের কিছু না। তারপরে আমাকে ব্যাপারটা বুঝতে হবে, আমি যখন একটা কয়েন সেল করব তখন আমাকে পারিপার্শ্বিক দাম না জানলেও আমাকে দু একজনের থেকে দাম জেনে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাকে দাম এই জন্য নিতে হবে যে কেউ যেন আমাকে এই ধরনের আজেবাজে কমেন্টস না করে। তা আমি আজকে অনেক দিন ধরে লক্ষ্য করতেছি বাংলাদেশের কয়েন নিয়ে কিছু অস্বাভাবিক দামের মূল্য মূল্য পোস্ট হচ্ছে। যেমন এই এক পয়সা আমি গতকালকে কিনেছি আমাদের রনি তালুকদার ভাই থেকে। আমি কিনেছি অন্য কারণে, আমি কিছু ক্যাম্পিং করার জন্য। এরকম এক পয়সা আমি কোথাও বের হলে নতুন কাউকে যাদের পাই বা দেখতে পাই, অল্প বয়স্ক মাঝারি বয়স্ক, তাদেরকে আমি বলি যে আপনারা কি কখনো বাংলাদেশের এই পয়সাটি চিনেন? বলে না, দেখিনি তো। বা অনেকে দেখে, মানে ম্যাক্সিমাম 90% দেখে নাই। ব্যবহার তো দূরের কথা, যারা আমার বয়সী বা আমার থেকে বয়স্ক তারা হয়তো এই এক পয়সা দিয়ে একটা বাবুল বিস্কুট, একটা সন্দেশ, বা দেখা গেছে 10 পয়সা সাথে আরও 2 পয়সা দিয়ে 2 আনা বলা হতো, বা 6 আনা 5 পয়সার সাথে 1 পয়সা দিয়ে 6 আনা বলা হতো। তারা হয়তো দেখেছে যে আমি ক্যাম্পিং করি, অনেকে 1 পয়সাটা, কারণ 5 পয়সা 94 সাল পর্যন্ত ছিল, দেখেছে। 10 পয়সা ছিল, দেখেছে অনেকে হয়তো। আবার যারা এরপরে জন্মগ্রহণ করছে তারা দেখেনি। এবং 1 পয়সাটা নিয়ে আমি কাজ করতেছি, এই জন্য আমি ফ্রি দিয়ে যাচ্ছি আমার পেজ থেকে অনেককে। এটা খুব একটা মূল্য না। আমি রনি তালুকদার ভাই থেকে গতকালকে 100 পিস কিনেছি। উনি আবার 10 পিস গিফট করেছেন। 10 পিস যেন আমি এইভাবে নতুন যারা কালেক্টর, যাদেরকে আমি ক্যাম্পিং করব বিভিন্ন এরিয়ায় গিয়ে, তাদেরকে যেন আমি দিয়ে দিই। আমি রনি তালুকদার ভাইয়ের আমার সাথে সহযোগিতা করার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমি খুবই খুশি হয়েছি যে উনি ব্যাপারটি বুঝতে পেরেছেন। এরকম আমরা যারা পুরনো কালেক্টর, আমাদের উচিত উচিত বলতে আমি বলি না সব কাজকর্ম বাদ দিয়ে বা এগুলো করুক। যেমন যার যার এরিয়া থেকে সে চলার পথে এক পাই একজন মানুষকে মানে দিতে পারে, বলতে পারে যে এক পয়সা 1974 সালে সরকার যখন বের করেছিল, এই 1 পয়সা দিয়ে কিছু না কিছু পাওয়া যেত।
সেটা বিস্কুট হোক, সন্দেশ হোক, চাউল ভাজা হোক, 1 পয়সার বাদাম হোক, 1 পয়সার চকলেট হোক, সেটা ব্যবহার হতো এবং প্রায় 1980 সাল পর্যন্ত মনে হয় ব্যবহার হয়েছে। তো যাই হোক, আমি যেটা মূল কথায় আসতেছি, আমি আসলাম এই 1 পয়সা, দেখা যায় যে একটা পয়সা নর্মাল পয়সা পোস্ট দিয়ে সেটাকে দাম লিখতেছে 100 টাকা, 150 টাকা। এই 1 পয়সাকে পোস্ট দিয়ে 100 টাকা, 150 টাকা লিখতেছে। এটা অ্যাকচুয়ালি যারা আমরা চিনি না এদেরকে, এরা হঠাৎ হঠাৎ কিছু গ্রুপে দেখা যায় যেগুলো আমরা ওইভাবে দেখি, কিন্তু আমরা ওখানে কোনো পোস্ট কমেন্টস মানে পোস্ট বা সেল পোস্ট এই ধরনের আমরা দিই না। আমরা যারা রেপুটেটেড কালেক্টর আছি বা নতুনের মধ্যেও আছে তারা দেয় না। কিন্তু সেই সব গ্রুপের অ্যাডমিনকে অনেক সময় বলা হয় যে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, যে উল্টোপাল্টো পোস্টগুলো দাম নিয়ে এগুলো তারাও কোনো উচ্চবাচ্য করে না। যাই হোক, এই 1 পয়সার সর্বসাকুল্য যদি আপনি এই ইউএনসি হয়, মানে এরকম ইউজড হয়, তো সেক্ষেত্রে আপনি মনে করেন 4 টাকা 5 টাকার বেশি, 3 টাকা থেকে 5 টাকা পর্যন্ত হতে পারে। আর যদি ইউএনসি হয় সেক্ষেত্রে আপনার এই 1 পয়সা মূল্য হয়তো 6 টাকা, 7 টাকা, 8 টাকাও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এটা এবার আসবো 5 পয়সায়। এবার 5 পয়সায়। আমি 1 পয়সাটা রেখে নিই। আজকে আমি অনেকগুলো গ্রুপে দেখলাম, যেমন 5 পয়সা 1994 সালের ট্রাক্টর 5 পয়সা আমি বের করছি। ট্রাক্টর 5 পয়সা বের করছি। এরকম ট্রাক্টর 5 পয়সা দাম দিয়ে রাখছে, মানে বলতেছে আর কি 40 টাকা, 50 টাকা, পুরাতন, তাও আবার যেটা 94-তে বা বিভিন্ন সালে বের হয়েছিল। ট্রাক্টর 5 পয়সা অ্যাকচুয়ালি বের হয়েছিল আপনার, আমি বলছি এটা 1977 থেকে 1994 পর্যন্ত বের হয়েছিল ট্রাক্টর যে 5 পয়সাটা আছে। তো এটা একটা পুরাতন 5 পয়সা দিয়ে রাখছে 50-60 টাকা, এবং কমেন্টসেও সে বিভিন্ন রকম ইয়ে করতেছে যে এটা সে আরও দামে বিক্রি করছে এসব। তো আমি সেই অ্যাডমিনকে বলবো যে এই একটা 10 পয়সা কত নতুন অবস্থায় ইউএনসি, হয়তো 10 টাকা, 15 টাকা বা 20 টাকা পর্যন্ত। 20 টাকা উনি বলতে পারে, লিখতে পারে, পোস্ট দিতে পারে, সেল পোস্ট দিতে পারে। কিন্তু এই ক্ষেত্রে পুরাতন একটা 5 পয়সা 50 টাকা, 60 টাকা হতে পারে না। তারপর আরেকটা কয়েন নিয়ে আমি আলাপ করছি আপনাদের সাথে, এটা চলে গেল। এরপরে আসেন 25 পয়সা। বাঘের যে 25 পয়সা, এই 25 পয়সা আপনার বের হয়েছিল, বের করতেছি আমি 25 পয়সা একটা, যে টাইগার, এটা মোট 8 সাল বের হয়েছিল, 1977 থেকে মেবি 1984 সাল পর্যন্ত, মেবি না 1994 পর্যন্ত। এই টাইগার যে 25 পয়সা, সেটাও একটা পুরাতন পয়সা, 50-60 টাকা দাম দিয়ে রাখছে, 50-60 টাকা সেটা দাম দিয়ে রাখছে। অথচ এরকম একটা নতুন ইউএনসি যদি ফোল্ডারে বিক্রি হয়, সেই ক্ষেত্রে আপনি সেটা, আমি মনে করি 25, 20, 25, 30 টাকা দিয়ে দিতে পারেন আমার সেন্স থেকে। যেহেতু মূল্য আপেক্ষিক, আমি কাউকে ব্লেম দিতে পারি না, উনি লিখতেই পারে। তারপরেও যারা নতুন কালেক্টর, এদেরকে এদের কথাও চিন্তা করতে হবে। আমি সেল করব, তারা উল্টাপাল্টা দাম দিয়ে নিয়ে নিবে, পরবর্তীতে তারা আরেক জায়গায় গিয়ে দেখবে যে এটার দাম 10 টাকা, 15 টাকা, অথচ সেই গ্রুপ বা সেই কালেক্টরের ব্যাপারে তারা খুবই মনক্ষুণ্ণ হবে। তো এরকম আমি বলবো যে এরকম বয়স্ক কালেক্টর বলেন আর নতুন কালেক্টর বলেন, উল্টাপাল্টা এভাবে দাম দিয়ে কাউকে না ঠকাতে। আবার সেই ক্ষেত্রে আর জায়গায় দেখেছি আমি আজকে অন্য একটা গ্রুপে অনলাইনে 50 পয়সা 1984 সালের, এই যে ফল মূল দিয়ে যে 1984 সালের 50 পয়সা, সেই ক্ষেত্রে সেটাও আমি দেখলাম ঠিক উল্টাপাল্টা দাম দিয়ে রেখেছে। সেটা আপনার মোটা আমাদের 1977 থেকে 1984 সাল পর্যন্ত এটা সরকার বাজারে 84, হ্যাঁ
মেবি 84 সাল পর্যন্ত বাজারে ছেড়েছিল, না 94। যাই হোক, আমার এখানে এই যে আছে, এই যে আমার এখানে আছে, এটা এটা পরে 2003-এ মনে হয়, না 2-এ। আমি একটু চোখে কম দেখছি, চশমা যদিও পড়া আছি আমি। এটা মনে হয় আপনার 2001-এ, এটা 2001-এ। আর 1994 পর্যন্ত ফলমূল যেগুলো ছিল, সেক্ষেত্রে এটারও দাম দিয়ে দেখতেছি আমি 1994 সালের পয়সাটা খুব ময়লা, সেটা দিয়ে রাখছে 80 টাকা পোস্ট। আবার কমেন্টসেও বলতেছে যে একজন যখন বলল যে এগুলো এই ধরনের দাম না ঠিক, আপনি প্রচুর দাম দিয়ে রেখেছেন, উনি আবার প্রমাণও দিয়ে দিচ্ছেন যে আমি এগুলো বিক্রি করেছি অনেক অনেক দামে, অনলাইনে অনেক অনেক দামে বিক্রি করেছি। তো সর্বসাকুল্য এটাই বলতে চাই, এই ধরনের আপনারা এই ধরনের কাজ করবেন না। আবার লাল 1 টাকা নিয়ে তো হরহামেশা দেখাই যায় যে এই লাল 1 টাকা নিয়ে, আমি আগেই বলেছি এগুলো আমার কয়েকটা সেট এরকম ফোল্ডার নিয়ে আলাদা নতুন সেট আমি বের করে নিই, যার জন্য লাল 1 টাকা কয়েনও উনি 100 টাকা দাম দিয়ে রেখেছে, তাও পুরাতন, আমার থেকেও এটার থেকেও অনেক পুরাতন। এটা এক্ষেত্রে 100 টাকা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। এখন যদি মনে করেন আমি নাম বলি, অনেকে চিনবেন, অনেক ভালো ভালো কালেক্টররাও চিনবেন ওনাকে, অথচ উনি উল্টাপাল্টা দাম না জেনে, ওনাকে বলাও হয়েছে কয়েকবার, অন্যভাবে শুনেছি আমি অনেকের কাছে, উনি উল্টাপাল্টা অভিজ্ঞ, সব ব্যাপারেই অভিজ্ঞ দাম দিয়ে রেখেছেন। আবার আরেকটা ছেলেকেও বললাম যে ভাইয়া এটার দাম তো এত না, আপনি ভালোভাবে দেখেন, অথবা একজন ভালো কালেক্টরকে, আপনি নর্মাল কালেক্টরকেও জিজ্ঞেস করেন এই লাল 1 টাকার দাম কত হতে পারে 1996 বা 1999। সেক্ষেত্রে উনি এটাকে 100 টাকা বললো, যে আমি অনলাইনে দাম দেখেছি এটা 60,000 টাকা। এখন এদেরকে ব্যাপার হচ্ছে কি, বোঝানো যায় না এরা কোত্থেকে আসছে, না কোন গ্রহ থেকে আসছে খোদা তালা জানে। আবার স্টিলনেসের স্টিল, হ্যাঁ স্টিলনেস যেটা 1 টাকা 2003-এর, সেটাও 100 টাকা পোস্ট দিয়ে রাখছে, সেটাও 100 টাকা এরকম পোস্ট দিয়ে রেখেছে। তারপর 5 টাকার ক্ষেত্রে আসি, 2005 থেকে 2008 পর্যন্ত 5 টাকা স্টেনলেস ইস্পাতের, যাই হোক স্টেনলেস ইস্পাতের মধ্যে কয়েকটা ধাতু থাকে, আয়রন, আয়রন থাকে এখানে, তারপর কপার থাকে, ওগুলো ওগুলো মিক্সড করেই স্টেনলেস ইস্পাতের কয়েন তৈরি করা হয়। সেটাও সেই ক্ষেত্রেও এরকম 6 সাল এবং 8 সালের কয়েন, এই 5 টাকার কয়েনকে, 5 টাকার কয়েনের ভ্যালু তো 5 টাকাই, সেটাও দিয়ে রাখছে 100-150 টাকা পোস্ট। তো এতে হবে কি, নতুন যারা কালেক্টর তারা বিভ্রান্তিতে পড়ে, এবং আর এটা এক ধরনের, আমি মনে করি আমার সেন্স থেকে জুলুম। আমি এটা বলার অধিকার রাখি না কাউকে, কারণ আমি আগেই বলে নিচ্ছি, আমি ক্ষমা চাইতেছি যে আমি কাউকে হিট করে কথা বলতেছি না। আমি মনে করি যে একজন কালেক্টর হিসাবে আমার বলা উচিত, আমার জ্ঞান থেকে আমার বলা উচিত যে উল্টা পাল্টা দাম বলে কারো থেকে এইভাবে পকেটে হাত দিয়ে টাকা পয়সা নিয়ে যাওয়াটা, এটা জুলুম ছাড়া আর কিছু না। কিন্তু এই পোস্টগুলো যদি রেপুটেটেড গ্রুপে, ভালো কোনো গ্রুপে পোস্ট করা হয়, ভালো কোনো গ্রুপে যদি পোস্ট করা হয়, তারা কিন্তু পোস্ট অ্যাকসেপ্ট করবে না। যেমন আমাদের রূপক ভাই, বাংলাদেশ নিউমেরিস্টিক যে গ্রুপের অ্যাডমিন, ওনার গ্রুপে তো এই ধরনের উল্টাপাল্টা হলে সাথে সাথে উনি ব্যান করে দিবে। বিডি কয়েনে নাজমুলের গ্রুপে, নাজমুল সাহেবের গ্রুপে পোস্ট হলে সাথে সাথে উনি এটা ব্যান করে দেবে, তাকে অ্যাপ্রুভ করবে না। বা টাকা বাজার, আরও বিভিন্ন গ্রুপ আছে, সে কয়েন কালেক্টরস অফ বাংলাদেশ, এগুলোয় পোস্ট দিলে, উল্টাপাল্টা পোস্ট দিলে, তারা অবশ্যই তাকে জানিয়ে দিবে যে আপনার পোস্টগুলো উল্টাপাল্টা হচ্ছে, আপনি এই ধরনের একটা সামান্য একটা 25 পয়সা 5 পয়সা 94 সালের বা এই সালের 77 সালের কয়েনকে আপনি, হতে পারে সেটা 40 বছর 45 বছর আগের, এরকম নষ্ট একটা কয়েনকে 100 টাকা প্রাইস দিয়ে এখানে দিয়েছেন, এটা অস্বাভাবিক।
এটা অ্যাডমিনদেরও দায়িত্ব আছে, কিন্তু ভালো কোনো গ্রুপে কিন্তু আমরা এই ধরনের উল্টাপাল্টা পোস্ট দেখি না, এবং সেখানে এরকম কেউ আম, হাসি হাসি রিয়েক্ট এবং আজে বাজে কথা এ ধরনের কিন্তু দেখি না। কিন্তু অন্য কিছু গ্রুপে বা অনলাইন গ্রুপে দেখে থাকি এই ধরনের পোস্টগুলো, এবং এই ধরনের পোস্টগুলোর মধ্যে এই যেসব কিছু কালেক্টর আছে আমাদের খুব পরিচিত, আমরা বিভিন্ন মেলায় গেলে দেখা হয়, বা কোনো অকশানে গেলে দেখা হয়। আমি ওনাদেরকে বলবো যে আপনারা এভাবে বিভ্রান্তিমূলক বা এভাবে নতুন কালেক্টরদেরকে উল্টাপাল্টা দাম বলে কারো থেকে আহ, মানে টাকা কালেকশনের উদ্দেশ্যে, যদি ওনার যদি এটাই ব্যবসা হয়ে থাকে তাহলে উনি হয়তো ওনার এই নেচার এটা করতে পারে, এই ধরনের কাজ করা উচিত না। আর সেই অনলাইন গ্রুপগুলোর অ্যাডমিনকেও বলবো আপনাদের অ্যাডমিন গ্রুপটাকে ভালো করেন এবং রেপুটেটেড সেলারদের নাম্বার দিয়ে করেন। এই ধরনের উল্টাপাল্টা পোস্ট দিয়ে এতে আপনাদেরই বদনাম হবে এবং গ্রুপের বদনাম হবে। গ্রুপ বড় হলে যে লাখ লাখ মেম্বার হলে যে গ্রুপ থেকে, ফেসবুকের এসব গ্রুপ থেকে আপনার টাকা পাবেন তা না, কিছু না। কিন্তু মানুষ ভাববে উল্টায় যে এটা একটা ফালতু গ্রুপ, এইসব গ্রুপে এগুলাই চলে, এগুলাই ব্যবসা চলে। তো আশা করি আমি মনে হয় বুঝাতে পেরেছি। আমি খুব একটা বক্তব্য রাখতে পারি না, তারপরেও আমি চেষ্টা করেছি। এই কয়েনের মূল্যগুলো আপনারা রিজনেবল রাখার চেষ্টা করবেন। বাংলাদেশের 1 পয়সা, 5 পয়সা, হ্যাঁ আমি 5 পয়সা কোনগুলো দাম, যেমন লাঙলের লাঙল দুটো আছে আপনার, শুধু লাঙলে 1973 এবং 74 সালে দুটো লাঙল বের হয়েছিল, ওখানে এই দুটো। আর 74 সাল থেকে 79 সাল পর্যন্ত 6টা লাঙল উৎপাদন বাড়ান বের হয়েছিল। তার মধ্যে 1976-এর যে লাঙলটা আছে ওটা মিন খুব সম্ভব কম হয়েছিল, বিধায় ওটা পাওয়া যায় না এবং ওটার একটু দাম হয়। ইউএনসির ক্ষেত্রে আমি বলবো না আমি জানি কত দাম হতে পারে, তবে এই ইউএনসির বেলায় আমার এখানে আছে 1900, এই যে এখানে আমি দেখাচ্ছি, এখানে 6টাই আছে, এই যে 1টা 2টা 3টা 4টা, এই যে 5টা 6টা উৎপাদন বাড়ান 1976ও আছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের আমি যদি এখান থেকে একটা 1976 পোস্ট দিতে যাই তাহলে আমি 1000 টাকা চাইবো, 1000 টাকা। অন্যরা দেখি 1200 1500 এরকম করে চায়, বা অনেকে সেট বিক্রি করে 3000 টাকা, সেটা করতে পারে। আমাকে যদি বলা হয় আপনি 1976 সনের উৎপাদন কয়েনটি কত সেল করবেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমি 800 থেকে 1000 টাকা সেল করব। আর অন্যগুলো হয়তো 200 300-র উপরে যাবে না। আর ইউএনসি হলে সেটা ইউএনসি যার মূল্য আপেক্ষিক, কারণ একটা ইউএনসি কয়েন পাওয়া টাফ, উৎপাদন বাড়ান লাঙল, সেক্ষেত্রে হয়তো আরও দাম বেড়ে যাবে। যাই হোক, আমি আরেকটা জিনিস মনে রাখবেন, 50 পয়সা যেটা মাছ ফলমূল দিয়ে করা 50 পয়সা, যেটা আপনার আমি একটু দেখে বলছি, যেটা গুগু আছে সেটার আলাদা দাম 1973 সালের। আর আরেকটা 50 পয়সার যেটা হ্যাঁ 1977 থেকে 1994 পর্যন্ত ছিল, 1977, 1978, 1979, 1980, তারপর 83, 84 এবং 94। এটার মধ্যে 50 পয়সার শুধু একমাত্র দাম আপনার 50 পয়সার দাম শুধু 1979 সালের 50 পয়সাটা একটু কম পাওয়া যায়। এটাও ঠিক তেমনি 50 টাকা থেকে 60 টাকা একটু দাম হতে পারে। আর অন্যগুলো আমার মতামত এটা একটু কম পাওয়া যায় 1979 সালের 50 পয়সাটি। আর বাকিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় কারো না কারো কাছে, ইভেন কোনো দোকানে এগুলো গ্রামে গঞ্জের বা শহরেরও অনেক দোকানে টুকটাক খোঁজ করলে পাওয়া যায়। সেগুলোর দাম কখনই 100 টাকা হতে পারে না। যারা এইগুলো পোস্ট দেয় এই 80 টাকা 90 টাকা 100 টাকা, আমি বলবো তাদের মনে হয় একটু সেন্সের অভাব আছে। আমি একটা জিনিস জানতে না পারি, যেমন আমি অনেক কিছু জানি না, সত্যি আমি অনেক কিছু জানি না। আমার কাছে অনেক কালেকশন আছে, আমার বাবার আছে, দাদার আছে, আমি তো এই সম্বন্ধে কিছুই জানি না।
তারপরে বর্তমানের অনেক কিছু যেগুলো আছে কয়েন সম্বন্ধে জানি না, না জানলে আমি কি করি, আমি আমার শ্রদ্ধা রবিউল ভাইকে জিজ্ঞেস করি, রবিউল ইসলাম ভাইকে জিজ্ঞেস করি। ভিনটেজের ক্ষেত্রে আমি আমাদের শ্রদ্ধা লল্টু ভাইকে জিজ্ঞেস করি। আবার অল্প বয়সের মধ্যে যেমন আমাদের রূপক খান আছে, রূপক খান আমার থেকে বয়সে অনেক ছোট, আমাকে এত শ্রদ্ধা করে মানে বলার বাইরে। কিন্তু আমার যে সব বিষয়ে জ্ঞান থাকতে হবে তা না, কিন্তু দেখেও একটা জেনারেল নলেজ আছে, দেখেও একটা জিনিস ভাবা যায়, জ্ঞান অর্জন করা যায়। আমি যেমন রূপক খানকে জিজ্ঞেস করি, আরও অনেকে আছে তাদের সাথে আলাপ করি, যেমন টাকার ব্যাপারে, বাংলা টাকার ব্যাপারে আমি মামুন সৈকত ভাইকে জিজ্ঞেস করি, পাবেল ভাইকে জিজ্ঞেস করি, কারণ তো ওনারা এগুলো নিয়ে কাজ করে, সজীব শেখকে জিজ্ঞেস করি সেই ক্ষেত্রে। কারণ আমি কিছু কয়েন কালেকশন করি, এটাই বাস। এক সময় স্ট্যাম্প করতাম, স্ট্যাম্প চলে গেছে, তারপর লং টাইম দেশের বাইরে, এখনও আমি দেশের বাইরে থাকি, তবে কাজে কর্মে আর কি দেশে থাকতে হয় মাঝে সাঝে। আবার হয়তো এবছর আবার চলে যাবো একটু লং টাইমের জন্য। এতদিন হয়তো আপনারা দেখেছেন, সামনে আবার একটু লং টাইম দেখতে পাবেন না, যেহেতু এখানে আমার বাড়ি ঘর সব কিছুই আছে। তো সেই ক্ষেত্রে আমার শুধু একটু সামান্য কয়েনের উপর জ্ঞান, এবং থিমের মধ্যে আমি আমেরিকান থিম নিয়ে কাজ করি, এটাই। আর ফরেন নোট এগুলো হয়তো কিছু কালেকশান দেখেন, রিল এগুলো দেখেন, এগুলোর সম্বন্ধে আমার খুব বেশি আইডিয়া নেই। এই যে গত কয়েকদিন আগেও আমি মনে হয় ফরেন নোটের ব্যাপারে আদরকে কল করে একটা ফরেন নোটের ব্যাপারে জানতে চেয়েছি। তা আমার কথা হলো, এখানে লজ্জার কোনো কিছু না, এখানে জেনে নেবেন, জেনে নেবেন। তারপর এই যে এই 10 পয়সাটা, এই যে পরিবার পরিবার 10 পয়সাটা, এটার মূল্যটা কত? এটার মূল্য কি 80, 90, 100 টাকা হতে পারে? এটা তো ইউএনসি এখানে এখানে ঢুকানো আছে, এগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন গ্রুপে। গতকালকে আমি রনি তালুকদার ভাইয়ের পোস্টে, আমি প্যাকেটে, উনি সেল পোস্ট দিয়েছিল, বিট পোস্ট মেবি, ওখানে দেখা গেছে। তো এখন মনে করেন যারা এগুলো দেখবেন তারা অবশ্যই সুন্দরভাবে একটা কমেন্টস করে ওনাকে বলবেন, ভাইয়া মূল্যটা ভালোভাবে জেনে অথবা অ্যাডমিনকে দৃষ্টি আকর্ষণ করবেন। এতে হবে কি, যারা নতুন কালেক্টররা কালেকশন করবে, আসলে শব্দ তো একটা, এখানে শব্দ একটা। আজকে যদি আমি অনেক কালেকশন করি, মানে আমার টাকা আছে, আজকে আমি টাকা দিয়ে 50,000 টাকা বা 1 লাখ টাকা খরচ করে অনেক কিছু ঘরে গুছাই ফেললাম, গুছাই ফেলার পর কালকে থেকে আমি একটা পোস্ট দিব, অনেকে ওয়াও করবে, ওয়াও নাইস বিউটিফুল এগুলো। অথচ আমার শুরু হয়েছে কিন্তু আজকে থেকে। আমি হয়তো চিনি না, আপনি হয়তো চিনেন না, আরেকজন হয়তো চিনেন না ওই ব্যক্তিটাকে, তার সে কিন্তু আস্তে আস্তে অ্যাড হচ্ছে, মেলায় আসে, সবার সাথে দেখা করে, ছবি তুলে, আস্তে আস্তে সে কিন্তু তার গতিতে আগাচ্ছে। কিন্তু আমার কথা হলো জানতে হবে, আগে একটা কয়েন সম্পর্কে জানবেন। সব জানার দরকার নেই, তারপরে আমরা যেটা জানি আপনারা ওটা পারবেন না, কারণ আমাদের আগের থেকে আমরা কষ্ট করে খুঁজে 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 কালেকশন করছি। কিন্তু 2000 সালের দিকে যখন মোবাইল চলে আসে, এরপরে মনে করেন যারা জন্মগ্রহণ করছে বা যারা আস্তে আস্তে তারা এখন টিপ দিলেই সব কিছু জেনে যাচ্ছে। আমাদের মতো যদি জানতে পারতো তাহলে আর অসুবিধা ছিল না। যার জন্য তারা এখন মনে করে কি, আমার ধারণা জ্ঞান অর্জনের দরকার নেই, কালেকশন করব, ফেসবুকে পোস্ট দিব, এবং অনেকে আশ্চর্য হবে, এটা করবে। আমি কাউকে বিদ্রুপভাবে বলছি না, যে কাউকে বিদ্রুপ করছি না, আমাকে ক্ষমা করবেন যারা নতুন কালেক্টর শুনতেছেন আমার কথা, আমাকে ভুল বুঝবেন না, আমি কাউকে বিদ্রুপভাবে, আমার কথা হলো আমি সব দেশের কালেকশন করি, সব দেশের কালেকশন করি, ভিন্টেজ কালেকশন করি, দিয়া সেলাই কালেকশন করি করি কিন্তু আমি বলবো যে আপনি একটা দেশ সম্পর্কে জানেন, বাংলাদেশ সম্পর্কে জানেন, আমাদের দেশের কয়েনটা সম্পর্কে জানেন, কোনটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, কোনটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, এবং তৈরি হলেও না কোনটার মধ্যে কোন ধাতু আছে। যেমন একটা লাল কয়েন, এটা যদি কোনো কালেক্টর, যারা নতুন কালেক্টর অনেক আছে, এদেরকে যদি বলা হয় যে এ লাল কয়েনটা কী দিয়ে তৈরি, সবাই জানে পিতল দিয়ে তৈরি, পিতল দিয়ে তৈরি, কিন্তু ওনাকে যদি বলা হয় যে নর্মালি আপনি জ্ঞানের জন্য, আপনি কোনো লজ্জা শরম দেওয়ার জন্য না, যে এখানে পিতল দিয়ে, পিতল কীভাবে তৈরি হয়, এটা দেখবেন 99.9% লোক বলতে পারবে না পিতল কী দিয়ে তৈরি হয়।
যদি বলা হয় যে কত পার্সেন্ট আসছে সেটা দরকার নেই, পিতল কি দিয়ে তৈরি হয়, পিতলের কালারটা এরকম আসলো কেন। পিতল কিন্তু দুইটা ধাতু দিয়ে তৈরি হয়, জিঙ্ক মানে দস্তা এবং তামা কপার 33% এবং 67% ইয়ে করেই পিতলের পিতল তৈরি করা হয়। তেমনি স্টেনলেস ইস্পাত যেটা এই যে 2005 সালের থেকে 2008 সাল পর্যন্ত করা হয়েছিল, এখানে নাম স্থায়ী কিন্তু 2008 সালের 5 টাকা কোথায় তৈরি হয়েছে এগুলো জানা নাই, অনেক কিছু ওখানে লেখা থাকে না। এই ইস্পাত স্টেনলেস ইস্পাত হলো, ইস্পাতকে কিভাবে তৈরি করা হয়েছে, এখানে লোহার পরিমাণ কী ছিল, তামার পরিমাণ কতটুকু ছিল, এটা হয়তো আপনাদের ওইভাবে না জানলে হবে, তারপরেও একটা দুইটা সম্বন্ধে কিছু আমি মনে করি জ্ঞান থাকা দরকার। কেন এটা হয়, কেন ওইটা হয়, এবং কোত্থেকে তৈরি করা হয়েছে। যেমন মালয়েশিয়ার 5 টাকার বাংলাদেশের 2008 সালের 5 টাকার কয়েনটি কিন্তু নাম স্থায়ী আপনি কোথাও পাবেন না, হয়তো আরেক জায়গায় উইকিপিডিয়া বা আরেক জায়গায় ক্লু পাবেন। এটা তৈরি করা হয়েছিল ব্যাংনাগেরা মালয়েশিয়া থেকে। বাংলাদেশ সরকার টেন্ডার দিয়েছিল, কিন্তু ব্যাংনাগেরা এই কয়েনটাকে খুব বাজে ধাতু দিয়ে তৈরি করেছিল, মানে উল্টাপাল্টা কম, মানে তাদের লাভের আশায়। এরপরে সরকার এটা টেন্ডার বাতিল করে দেয়। আচ্ছা, 2005 সালের 5 টাকার মধ্যে তো আপনারা জানেনই, 2005 থেকে 8 সালের 5 টাকা স্টেনলেস স্টিলের এবং ম্যাগনেটিক 5 টাকা। এখানে ম্যাঙ্গানিজ ধাতু আছে বিধায় এটা চুম্বককে আকর্ষণ করে, এবং এখানে এই 5 টাকাটা আপনার 2005 সালের 5 টাকাটা একটু দামি, হয়তো এটার মিন কম হয়েছিল, এটার গভীরে আমি যাচ্ছি না, যার জন্য এটা হয়তো 100 টাকা 120 টাকা, অনেকে 150 টাকাও বিক্রি করতে পারে। কালেকশনের ক্ষেত্রে হয়তো কালেক্টররা এই দাম দিয়ে কিনে, কিন্তু যারা পোস্ট করে অনলাইনে দেখেছে, ইবেতে দেখছে এটা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা, এগুলো আমি সেই গ্রুপগুলোর অ্যাডমিনকে এতটুকু রিকোয়েস্ট করব যে যারা এই ধরনের কথাগুলো লেখে তাদেরকে হয় আপনারা বুঝায় বলেন অথবা ব্লক করে দেন, যে এই পাগলামি, এতে সে পাগলামি করতেছে মানে সে সবাইকে অন্য অন্য দিকে ধাবিত করতেছে, সাথে কিন্তু অনেকে মনে করে এই অ্যাডমিন, এই গ্রুপের অ্যাডমিনটা এগুলো কি দেখে না চোখে। তো যাই হোক, আমি কিছু এই জাস্ট একটু মূল্য নিয়ে আলাপ আলোচনা করলাম। যেমন আমার কাছে 1 টাকার 1975 থেকে 77 সাল পর্যন্ত 1 টাকার কয়েন আছে কিছু অরিজিনাল। আমি অনেক আগে 5-6 বছর আগে আমাদের নর্থ বেঙ্গল গ্রুপের ওই যে রিজভি, ওনাকে জনাব রিজভিকে আমি একটা 1977 সালের 1 টাকার কয়েন গিফট করেছিলাম, তাও 4-5 বছর আগে। তো উনি আমার সম্বন্ধে অনেক বড় করে লিখছে যে উনি অনেক জায়গা থেকে 1 টাকার কয়েন নিছে, কিন্তু এইরকম 1 টাকার কয়েন কোথাও পায়নি, মানে এত গ্লেজ, এত এইভাবে ইয়ে করা। আমার কাছে বেশ কিছু কয়েন রাখা আছে, আর সব যে আমি কয়েন রাখা আছে তা না, কিছু কিছু কয়েন মনে করেন তখন আমরা বুঝতামও না যে কয়েন কালেকশন করতে হবে, কয়েন রাখতে হবে, এগুলো কে শিখাবে। হয়তো বাবার দিক থেকে কিছু পেয়েছি, এটা দ্রব্য সত্য কথা, আর দাদার দিক থেকেও পাওয়া গেছে। আমার চাচাও একজন ভালো কালেক্টর, কিন্তু অনেক কালেক্টর আছে। আরেকটা কথা শুনে রাখেন, ফেসবুকে আমরা যারা কিছু কালেক্টর আছি, ভালো ভালো কালেক্টর যারা আছে, তারা কিন্তু ফেসবুকে আছে, তারা খুব বড় লেভেলের কালেক্টর, ফিলাটেলিক বলেন, ম্যাচবক্স বলেন, ওনারা আছে বলেই ফেসবুকটা আমি মনে করি যে কন্ট্রোল হচ্ছে। কেউ বাটপার বা এগুলো ওনারা কথা বলে বলি, এর বাইরেও কিন্তু অনেক বড় বড় কালেক্টর আছে যাদেরকে মনে করেন আমাদের শ্রদ্ধ রবিল ভাই চিনেন, লল্টু ভাই চিনেন, আমাদের এই যে ম্যাচ বক্সের আমাদের শ্রদ্ধ শাকিল ভাই চিনেন, আমাদের তুহিন ভাই এখন আমেরিকা আছে উনি চিনেন, আমাদের ওদিকে ফিলাটেলিকের আনোয়ার কাদের ভাই আছেন, তারপর মাসুদ ভাই আছেন, ওনারা তো আরও বয়সে বড়, আরও অনেক কালেক্টর আছে যাদের কাছে অনেক কিছু আছে। আপনারা যারা ফেসবুকে আছেন তাদের দেখাও পান না, তারা ওইভাবে আসে না। আর বিশেষ করে কালেক্টরস ডায়েরিতে, আমাদের খুলনার যে কালেক্টরস ডায়েরি আমাদের রবিউল ভাইয়ের, সেখানে অনেক কালেক্টরদের ডেসক্রিপশন বর্ণনা দেওয়া আছে। বরিশালেও ভালো ভালো কালেক্টর আছে, বগুড়ায় ভালো ভালো কালেক্টর আছে, তারা অনেক ফেসবুকে ওইভাবে আসেন না, কারণ ওখানে এসে ওইভাবে তারা, আমি মনে করি যে যারা অল্প বয়স্ক তাদের সাথে ওইভাবে করতে পারে না যেভাবে মূল্যগুলো দেয়। কিন্তু ভালো ভালো সেলার আছে, আবার
ভালো ভালো সেলার আছে, ওনারা আবার সেল করতেছে, ওনারা তাদের থেকে নিচ্ছে একটা সুবিধাজনক দামে। যাই হোক, আজকে অনেকক্ষণ সময় নিলাম। আমি শুধু বাংলাদেশের হয়তো ওই ভালোভাবে বুঝাই বলতে পারিনি। আমার এই লাইভ বা পরে যদি আপনারা শেয়ার করে দিবেন, ডিসকভারি অফ কয়েন্স পেজ থেকে বললাম, শেয়ার করলে হয়তো কেউ কেউ দেখবে, দেখলে হয়তো বুঝতে পারবে এরকম উল্টাপাল্টা দাম দিয়ে তারা কখনো চেষ্টা করবে পোস্ট দিতে না। এতে মনে করেন নতুন যারা অল্প বয়স্ক ছেলেপেলেরা কালেকশন করে কালেক্টর হবে, শব্দ একটাই কালেক্টর, আজকে একদিন কিনি কালেক্টর হয়ে যাচ্ছে। আসলে সে কতটুক জানে ব্যাপারটা বুঝতে হবে তো। আর এগুলো নিয়ে আমরা তর্ক বিতর্কও করতে পারবো না কমেন্টসে গিয়ে বা এখানে গিয়ে। তো যাই হোক, আমি সকলের থেকে বিদায় নিচ্ছি। তারপর বিদায় নেওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সুন্দর জিনিস দেখাচ্ছি আপনাদের। সেটা হলো, এটা আমার কাছে অনেক কিছু আছে, যেমন এই বাটিটা, সরি, এই যে একটা বাটি দেখেন, এই বাটিটা আপনার বুঝতে পারেন, এই বাটিটা হলো আমার, এগুলোর পুরো সেটটাই আছে। আরও অনেক কিছু আছে আমার চাচার কাছে, সব কিছু। কারণ আমি বাইরে বাইরে থাকি তো চুরি হয়ে যাবে। আমি একবার ট্রাঙ্ক থেকে নামানোর পর উপর থেকে কাঠের বড় ট্রাঙ্ক, খুব উলির বাসা ছিল, এগুলোর উপর দিয়ে এরকম উলির বাসা ছিল, পরিষ্কার করে আমি জাস্ট একটা ভিডিও করার জন্য নিয়েছিলাম। এটা 18 শতকের চীনামাটির এগুলো। আপনি যখন এখানে ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডে যখন সার্চিংয়ে যাবেন তখন এটা পেয়ে যাবেন, এটা কখন ব্যবহার হতো। এই যে ব্র্যান্ডে যখন সার্চিংয়ে যাবেন তখন এটা বের হয়ে যাবে, এটা কখনকার ছিল। যাই হোক, আপনাদের সকলের থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন এবং শেয়ার করে দিবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। হয়তো আমি ওইভাবে গুছিয়ে বলতে পারিনি। ধন্যবাদ সকলকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সকলেই। আসসালামু আলাইকুম।